ক্লাস 8-এর ছাত্ররা, আমি অদিতি ম্যাডাম। আমরা আজ আবার ইতিহাস পড়ি, চলো। আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম। এর আগে আমরা চতুর্থ অধ্যায়ের ওপর 3টে ক্লাস করেছি। সেই 3টে ক্লাসে আমরা ভূমি রাজস্ব বিভিন্ন ব্যবস্থা, তার কি প্রভাব আমাদের অর্থনীতির উপর পড়লো, তারপরে শিল্প ব্যবস্থা, অবশিল্পায়ন, তার কি প্রভাব, এগুলো আমরা পড়েছি। তোমাদের এই অধ্যায়ে পরবর্তী যেটা তোমাদের বুঝতে হবে সেটা হলো রেল ব্যবস্থা। রেল ব্যবস্থা রেল ব্যবস্থা মানে কি? রেল মানে কি তোমরা জানো? ট্রেন। হ্যাঁ, যে ট্রেনে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি, রেলগাড়ি, ট্রেন গাড়ির কথা বলা হচ্ছে। এই রেল ব্যবস্থা ভারতে গড়ে তুলেছিল কারা? ইংরেজরা। কবে? দেখো, 1853 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ প্রবর্তন শুরু হয়। 1853 খ্রিস্টাব্দে রেলপথ প্রবর্তন শুরু হয়। সেই সময় যিনি ভারতের বড়লাট ছিলেন, অর্থাৎ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, তার উদ্যোগে এই রেলপথ প্রবর্তন শুরু হয়। সেজন্য তাকে বলা হয় ভারতীয় রেলপথের জনক। লর্ড ডালহৌসিকে বলা হয় ভারতীয় রেলপথের জনক। প্রথম রেল যাত্রা করে ভারতে বোম্বাই থেকে থানে। এই 21 মাইল প্রথম রেল যাত্রা হয়েছিল ভারতে। কবে? 16 এপ্রিল 1853 খ্রিস্টাব্দ। 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল বোম্বাই থেকে থানে প্রথম ভারতে রেলযাত্রা হয়েছিল। ঠিক আছে, এবার এসব আমরা জেনে নিই যে এই রেল ব্যবস্থা ইংরেজরা ভারতে কেন প্রবর্তন করলো। কোনো একটা উদ্দেশ্য তো থাকে মানুষের সমস্ত কাজের পিছনে। ইংরেজরাও এখানে যা যা করেছে বলা বাহুল্য। আমরা এর আগের অধ্যায়গুলোতে পড়েছি শিক্ষা ব্যবস্থার প্রচলন, প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থার প্রচলন, সব কিছুর পেছনে ইংরেজদের উদ্দেশ্য ছিল, নিজেদের লাভের উদ্দেশ্য ছিল। রেল ব্যবস্থার পেছনে ইংরেজদের আসল উদ্দেশ্য কী ছিল এসব আমরা পড়ে নিই। স্থাপনের কারণ, ঠিক আছে? দেখো, আমি পরপর তোমাদের পয়েন্ট করে লিখে দিয়েছি। দেখো, প্রথম আমি লিখেছি প্রশাসনকে দ্রুত করা। প্রশাসনকে দ্রুত করা মানে কি? অর্থাৎ এই যে আমাদের শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সে যাই হোক, আইন বিভাগ বলো, শাসন বিভাগ বলো, বিচার বিভাগ বলো, এইগুলো কাজকর্ম যেন দ্রুত হয়। মানে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কোনো অফিসে, এক বিভাগ থেকে অন্য বিভাগে কোনো রকম কিছু পৌঁছানোর জন্য যাতে সেই কাজটা খুব দ্রুত হয়, সেটা তাদের প্রয়োজন ছিল। আর কি প্রয়োজন ছিল? আমি লিখেছি, দেখো, দ্রুত সৈন্যবাহিনী প্রেরণ মানে পাঠানো। মানে ভারতে তো বিভিন্ন রকমভাবে বিদ্রোহ হয়ে চলেছে ইংরেজ শোষণের বিরুদ্ধে। এবার সেই বিদ্রোহগুলি দমন করছে কি উপায়ে? সৈন্যবাহিনী দিয়ে। কাজেই কোথাও বিদ্রোহের খবর পেলেই যাতে অতি দ্রুত সেইখানে সৈন্যবাহিনী পাঠিয়ে বিদ্রোহটাকে দমন করে ফেলা যায়, তার জন্য তাদের একটা দ্রুত পরিবহন ব্যবস্থা, দ্রুত যাতায়াত ব্যবস্থার প্রয়োজন ছিল। তার জন্যই তারা আরও বেশি করে রেল স্থাপন করার দিকে নজর দিয়েছিল। আর কি কারণ? ওই যে ওরা বাণিজ্যিক সংস্থা হিসেবে আমাদের দেশে এসেছিল, ওরা কিন্তু ওদের মূল উদ্দেশ্যটা কোনোদিনও ভুলে যায়নি। ওদের বাণিজ্যের লাভ, অর্থনৈতিক লাভটা ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে স্বয়ং ইংল্যান্ডের পার্লামেন্ট সবাই কিন্তু সেটাকেই মাথায় রেখেছিল। পরবর্তী পয়েন্ট দেখো, বন্দর থেকে পণ্য দেশের সর্বত্র প্রেরণ। অর্থাৎ দেখো, আমরা এর আগের ক্লাসে পড়েছি যে কিভাবে আমাদের দেশে অবশিল্পায়ন ঘটলো, কিভাবে কুটির শিল্প, বস্ত্রশিল্প ওরা ধ্বংস করলো, নিজেদের দেশের কারখানায় তৈরি জিনিসপত্র কিভাবে আমাদের দেশের বাজারকে ছেয়ে ফেললো। এবার সেটা কিভাবে আনতো? ভারতে জাহাজে করে বন্দরগুলোতে এলো। এবার বন্দর থেকে তো আর গোটা ভারতের বাজারে এমনি পৌঁছবে না, বা সমস্ত বন্দরে গিয়ে গোটা ভারতের সমস্ত অধিবাসী গিয়ে জিনিসগুলো কিনবে না। সেই জন্য বন্দর থেকে দেশের সর্বত্র যাতে নিজেদের ওই পণ্যগুলোকে পৌঁছে দিতে পারে অতি সহজে, অতি দ্রুত, তাহলে সেগুলো বিক্রি হবে। যে লাভ হবে সেই লাভ আবার নিজেদের দেশে পাঠাবে। এই জন্য তাদের একটা দ্রুত যাতায়াত ব্যবস্থার প্রয়োজন ছিল। সেই একইভাবে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল
প্রত্যন্ত অঞ্চলগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করে সেগুলোকে আবার বন্দরে পাঠাতে হবে, বন্দর থেকে আবার নিজেদের দেশে যাবে, সেগুলি থেকে জিনিসপত্র তৈরি হবে। তার জন্যও তাদের একটা পরিবহন ব্যবস্থার দরকার ছিল, কারণ সমুদ্রের জাহাজ সে তো আর দেশের ভেতরে স্থলভাগ দিয়ে শহরের ভেতরে গ্রামের ভেতরে নানা জায়গায় যেতে পারে না। আর এর আগের যা পরিবহন ব্যবস্থা ছিল, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সেগুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় লাগতো, অনেক সময় সেটা অনেক বিপজ্জনক ছিল, হ্যাঁ, সঠিকভাবে সঠিক সময় সে কাজ হতোও না। ফলত এই প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজেদের দেশে চালান করার জন্য কিন্তু তাদের একটা দ্রুত যাতায়াত ব্যবস্থার প্রয়োজন ছিল। আর কি দেখো, পরবর্তী পয়েন্ট লিখেছি, ব্রিটিশ মূলধনের নতুন বিনিয়োগ ক্ষেত্র। মূলধন মানে কি? মানে যে কোনো ব্যবসা বলো বা যে কোনো কাজ বলো, শুরুতে যে পরিমাণ অর্থ আমাদের সেইখানে লাগে সেটা হলো মূলধন। এবার ব্রিটেনে হয়েছিল কি, শিল্প বিপ্লবের ফলে অনেক কলকারখানা স্থাপনের ফলে দীর্ঘদিন ধরে ব্রিটেনের অনেক পুঁজিপতি বা শিল্পপতি, মানে কলকারখানার মালিক, শিল্পের মালিক যারা, তাদের হাতে অতিরিক্ত পুঁজি জমে গেছিল, অতিরিক্ত মূলধন জমে গেছিল। বুঝতে পেরেছো? মানে একটা শিল্প থেকে, একটা কারখানা থেকে অনেক লাভ হয়েছে, সেই টাকা অন্য কারখানায় খাটিয়েছে, আবার সেটা আবার অন্য জায়গায় খাটিয়েছে, এরকম করে করে তার তো ক্রমাগত লাভের পর লাভ, এরকম করে তার হাতে প্রচুর টাকা, অতিরিক্ত অর্থ, পুঁজি বা মূলধন জমে যাচ্ছে। এবার সেটা নতুন জায়গায়, ব্যবসায়ীদের উদ্দেশ্য কী থাকে? ক্রমাগত মূলধন নতুন জায়গায় বিনিয়োগ করব, সেই জায়গা থেকে নতুন নতুন লাভ তুলে আনবো, তাই তো? কিন্তু নিজেদের দেশে এবং নিজেদের দেশের আশেপাশে ইউরোপের অন্যান্য দেশেও এই মূলধন বিনিয়োগের সহজ ভালো জায়গা তারা পাচ্ছিল না। ভারতে রেলপথ নির্মাণ করলে প্রচুর কাজ, রেলের লাইন পাতা, স্লিপার পাতা, আরও অনেক অনেক কাজ, রেলের কামরা তৈরি, সেগুলো পরিচালনা করা, নানান রকমের কাজ। ফলত এই বিপুল পরিমাণ অতিরিক্ত মূলধন যা ব্রিটিশ শিল্পপতিদের হাতে জমে গেছে, সেইগুলো নতুন বিনিয়োগের ক্ষেত্র বা জায়গা পাবে ভারতে ওই রেলপথের মাধ্যমে। এই সমস্ত কারণগুলো দেখো, যা যা লিখেছি আমি, এই সমস্ত কারণগুলোকে মাথায় রেখেই কিন্তু ব্রিটিশ শাসক ভারতে রেলপথ স্থাপন করতে চেয়েছিল। ঠিক আছে, 1853 খ্রিস্টাব্দ থেকে এইভাবে রেলপথ স্থাপন তো হতে শুরু করলো। এবার এসো জেনে নিই যে কী পদ্ধতিতে বা কী আসল কাজটা ওরা করলো রেলপথ স্থাপনের সময় থেকে। দেখো পদ্ধতি লিখেছি। প্রথম, মূলধন বিনিয়োগ ব্রিটিশরা, মানে সমস্ত মূলধন কিন্তু ব্রিটিশরা, মানে ভারতের কিছু শিল্পপতি বা কিছু ধনী মানুষের হাতে পুঁজি বা মূলধন থাকলেও তাদেরকে কিন্তু রেলের ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করতে দেওয়া হলো না। যাবতীয় মূলধন বিনিয়োগকারী হলেন ব্রিটিশরা। বিভিন্ন ব্রিটিশ শিল্পপতিরা, বিভিন্ন ব্রিটিশ কোম্পানি, তারা মূলধন বিনিয়োগ করতে এলেন। ঠিক আছে, এবার এই মূলধন বিনিয়োগকারীরা এত দূরে তাদের এত সঞ্চিত মূলধন বিনিয়োগ করতে এলেন কিসের ভরসায়? সেই ভরসাটা দিল এখানকার ব্রিটিশ সরকার, 5% লাভের প্রতিশ্রুতি দিয়ে দিল, গ্যারান্টি দিল। দেখো আমি লিখেছি গ্যারান্টি ব্যবস্থা। কি গ্যারান্টি বুঝিয়ে বলছি তোমাদের। গ্যারান্টি মানে কি? আমরা বলি না একদম সঠিক খবর, পাক্কা খবর, গ্যারান্টি, এর কোনো অন্যরকম নেই। মানে গ্যারান্টি মানে হচ্ছে নিশ্চিত। এরা কি নিশ্চিত করলো? নিশ্চিত করেছিল যে যত মূলধন সেই শিল্পপতিরা বিনিয়োগ করুক না কেন, সেই মূলধন বছরের শেষে লাভ বেশি হোক কম হোক, যাই হোক না কেন, লাভ কম হলে ওরা তো চলে যাবে, ওরা আর এখানে মূলধন বিনিয়োগ করতে চাইবে না। সেই জন্য তাদেরকে এই 5% লাভের প্রতিশ্রুতি কীভাবে দেওয়া হলো? বললো লাভ ক্ষতি, কম লাভ বেশি লাভ যাই হোক না কেন, যত মূলধন তুমি বিনিয়োগ করেছো তার 5% বছরের শেষে ওই কোম্পানিকে সরকারি ফান্ড থেকে দেবে। সরকারি ফান্ড, সরকারের টাকা মানে কোনটা? আমাদের দেশ থেকে আদায়কৃত রাজস্বের টাকা। আমাদের বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে, বিভিন্ন কৃষি বন্দোবস্তের মাধ্যমে, শিল্পক্ষেত্র থেকে বিভিন্ন কর, এইগুলো থেকে যে রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়, সেই রাজস্বে পাওয়া অর্থ থেকে 5% লাভের প্রতিশ্রুতি বা গ্যারান্টি ওই ব্রিটিশ কোম্পানিগুলোকে ব্রিটিশ সরকার দিল। ভাবো, আমাদের দেশের রাজস্বের টাকা, যেটা আমাদের দেশের উন্নয়নের জন্য ব্যয় হওয়ার কথা, সেটা আমাদের এখানে ব্যয় না হয়ে দিয়ে দেওয়া হচ্ছে কাদের? সেই ব্রিটিশ শিল্পপতি বা কোম্পানিদেরকে, যাতে তারা এদেশে রেল ব্যবস্থায় মূলধন বিনিয়োগ ছেড়ে চলে না যায়। ভাবো।
আর কি করা হলো, সেই কোম্পানি বা শিল্পপতিদের রেলপথ স্থাপন করতে তো জমি লাগে, মানে ধরো এই এখন যে আমরা রেলে চড়ি, যে রেলের লাইনগুলো গেছে জমির উপর দিয়ে গেছে, মাটির উপর দিয়ে গেছে, সেই যে জমি, সেই জমিগুলো যারা মূলধন বিনিয়োগ করছে সেই কোম্পানিদের 99 বছরের চুক্তি, মানে লিজ, 99 বছরের চুক্তিতে দেওয়া হলো বিনা রাজস্বে। ভাবো, মানে 99 বছর ধরে ওই বিপুল পরিমাণ জমির জন্য ওই ব্রিটিশ মূলধন বিনিয়োগকারীদের বা কোম্পানিদের তাদেরকে কোনো রকম রাজস্ব দিতে হবে না, অথচ ওই জমিই কিন্তু ভারতবাসীরা চাষের কাজে বা যে কোনো কাজে ব্যবহার করলে তার জন্য কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব ইংরেজ সরকার নিত। এইখানেও কিন্তু ভারতের রাজস্বকে, ভারতের অর্থনীতিকে শোষণ করে, ক্ষতিগ্রস্ত করে এটা ইংরেজ সরকার করলো। ঠিক আছে। আর দেখো, সমস্ত লোহা, এমনকি কয়লা, যে কয়লার খনি ভারতে প্রচুর আছে, প্রথম দিকে সেই কয়লাও, পরবর্তীতে অবশ্য ভারতের কয়লাই ব্যবহার করা হয়েছিল, প্রথম 5-6 বছর কয়লাও এবং যন্ত্রপাতি তো বটেই, সমস্ত ব্রিটেন থেকে এখানে আনা হলো। মানে এই সমস্ত ক্ষেত্রে ভারতের জিনিসপত্র ব্যবহার করে যে ভারতের কোনো রকম অর্থনৈতিক লাভ বা ভারতের অর্থনীতির কোনো রকম উন্নয়ন ঘটানো হবে, তার বিন্দুমাত্র চেষ্টা ব্রিটিশ সরকার করলো না। লোহা সাপ্লাই, কয়লা সাপ্লাই, যন্ত্রপাতি সাপ্লাই, এইগুলো থেকেও সমস্ত রকম লাভ কিন্তু বিভিন্ন ব্রিটিশ কোম্পানিই নিল, তাদেরকেই ডেকে আনা হলো। ভারতের যে গুটিকয় শিল্পপতি ছিলেন বা ভারতের যে খনি শিল্প ছিল, সেইগুলোকে উন্নয়নের চেষ্টা করলে কিন্তু এইগুলো ভারত থেকেই সংগ্রহ করার চেষ্টা করা যেত। বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহারে কিন্তু কখনোই ভারতীয়দেরকে শিখিয়ে নেওয়া বা বিভিন্ন ভারতীয় কোম্পানিকে সেগুলোর বরাত দিয়ে তাদেরকে তৈরি করে নেওয়া, সেগুলো কিন্তু করা হলো না। এইভাবে এই কারণের জন্য, এই কারণগুলির জন্য এই পদ্ধতিতে ভারতে ধীরে ধীরে বিপুল পরিমাণ অঞ্চলে রেলপথের বিস্তার ঘটল, বিপুল পরিমাণ অঞ্চলে রেলপথের বিস্তার ঘটল। এবার একটা প্রশ্ন জাগে তোমাদের বইতে এরপরে যেটা রয়েছে, যে এর প্রভাব ভারতে কি পড়লো, কি প্রভাব পড়লো। দেখো, যে কোনো কিছু দু রকম থাকে, প্রভাব মানে ফলাফল, তাই তো, যে একটা কাজ করলাম তার কি ফলাফল। ফলাফল কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ, তাই তো। দেখো, আমি ওই জন্য লিখেছি সুকু, অর্থাৎ ভারতের প্রভাবের সুপ্রভাব, রেলপথ প্রবর্তনের সুপ্রভাব এবং কুপ্রভাব। এটা কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন দেওয়া যেতে পারে, যে ভারতের রেলপথ প্রবর্তনের সুপ্রভাব এবং কুপ্রভাব আলোচনা করো, বা শুধুই প্রভাবগুলি আলোচনা করো, এরকমভাবে বলতে পারে। দেখো, আমি পয়েন্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কম সময়ে সহজে যাতায়াত, এটা সুপ্রভাব অবশ্যই। এখন দেখো, আমরা কি ভাবতে পারি, দেখো যেখানে আমরা ট্রেনে করে যাই, আমরা ভাবতে পারি সেই জায়গাটা আমরা গরুর গাড়িতে আস্তে আস্তে যাচ্ছি, ভাবতে পারি না তো। অর্থাৎ অত্যন্ত কম সময়ে, অত্যন্ত সহজে অনেক দূরে দূরে যাতায়াত করা সহজ হলো। 2, পণ্য পরিবহনের সুবিধা। নিশ্চয়ই ভারতের যে শিল্প, ভারতের যে ব্যবসায়ীরা, তারা তাদের পণ্য খুব সহজে পরিবহন করতে পারলো। কাজের সুযোগ, এই যে রেলপথ স্থাপিত হচ্ছে তাতে প্রচুর মানুষ লাগবে, শ্রমিক লাগবে, কাজ করার, বিভিন্ন রকমের কাজ করার অনেক লোক লাগবে, ফলে ভারতবাসীদের কিছু কাজের সুযোগ এলো, কাজে নিযুক্ত করার কিছু জায়গা তৈরি হলো। তারপরটা লিখেছি, দেখো, জাতীয়তাবাদের প্রসার। এটা একটু ভালো করে বোঝো। জাতীয়তাবাদ কি? যে আমাদের দেশ, আমাদের জাতি, আমরা ঐক্যবদ্ধ ভারতীয় জাতি, আমরা আমাদের দেশকে রক্ষা করব, উন্নতি করব, এই ধারণা এবং দেশপ্রেম মিশে যে চেতনাটা আমাদের মধ্যে থাকে, সেটা হলো জাতীয়তাবাদ। এবার এই জাতীয়তাবাদের প্রসারে রেলের কি ভূমিকা? দেখো, এর আগে ভারতের পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্তের সাধারণ মানুষের যোগাযোগ ছিল না, ঠিক আছে, বা উত্তর প্রান্তের সঙ্গে দক্ষিণ প্রান্তের সাধারণ মানুষের যোগাযোগ ছিল না। পূর্ব প্রান্তের যে আন্দোলনকারীরা, বিপ্লবীরা কী চাইছেন পশ্চিম প্রান্তের সবার কাছে সে খবর পৌঁছচ্ছিল না। ধরো, মহারাষ্ট্রের শিক্ষিত মানুষেরা কি সংস্কার করছেন সে খবর পৌঁছচ্ছে না বাংলার লোকের কাছে, বা বাংলার লোকের খবর গুজরাটের লোকের কাছে পৌঁছচ্ছে না, হ্যাঁ, বা ধরো কর্ণাটকের লোকের খবর কাশ্মীরের লোকের কাছে পৌঁছচ্ছে না। একটা যোগাযোগের অপ্রতুলতার জন্য কিন্তু মানুষে মানুষের যোগাযোগ, মানুষে মানুষের ভাব বিনিময়, খবরের আদান প্রদান এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে অসুবিধে ছিল। রেল কিন্তু সেই ঐক্য
গড়ে তুলতে সাহায্য করলো। খুব সহজে ভারতের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে পৌঁছে যাওয়াতে বিভিন্ন বিদ্রোহের খবর, বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতিবাদের খবর, এক জায়গার শোষণের খবর অন্য জায়গায় পৌঁছতে শুরু করলো, সংবাদপত্র সেগুলোকে ভালো করে পরিবেশন করতে শুরু করলো। এইভাবে কিন্তু রেল ভারতের জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল। দেখো, আমি এই প্রথম 4টে কারণকে এই সবুজ কালি দিয়ে ব্র্যাকেট দিয়েছি। এই সবুজ কালি দিয়ে ব্র্যাকেট দেওয়া এই প্রথম 4টে কারণ, এটা হচ্ছে সুপ্রভাব। ঠিক আছে, এবার তার পরবর্তীটাতে আসি আমি। দেখো, যেটা আমি লাল কালি দিয়ে ব্র্যাকেট দিয়েছি, দেখো এটা হচ্ছে কুপ্রভাব। কি লিখেছি প্রথমে দেখো, গাছ জঙ্গল ধ্বংস। খুব স্বাভাবিক, ভারতবর্ষে প্রচুর বনজ সম্পদ, কৃষিজ সম্পদ। এবার বিপুল পরিমাণ রেলপথ স্থাপন করতে প্রচুর গাছ জঙ্গল নির্বিচারে কাটতে হয়েছে, ফলে তো সেটা পরিবেশকে ধ্বংস করেছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দেখেছি দেখো, আদিবাসীরা বিপর্যস্ত। কেন বিপর্যস্ত? কারণ ওই যে জঙ্গল ধ্বংস করা হয়েছে, সেই সমস্ত জঙ্গলে কিন্তু প্রচুর আদিবাসী মানুষরা, যেমন সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা, এরা কিন্তু অরণ্য অঞ্চলের ভেতরেই জমি পরিষ্কার করে সেখানে সামান্য চাষাবাদ করে নিজেদের সমাজ, নিজেদের ধর্ম, নিজেদের ব্যবস্থা নিয়ে তারা বসবাস করত। সেই আদিবাসীরা কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যে কারণে আমরা দেখেছি সাঁওতালরা বিদ্রোহ যখন করেছিল, এই রেলপথের প্রবর্তন এবং রেল কর্মচারীদের অত্যাচার তাদের বিদ্রোহের একটা অন্যতম কারণ ছিল। পরবর্তী দেখো, সেচ ব্যবস্থা ধ্বংস। সেচ ব্যবস্থা ধ্বংস। সেচ ব্যবস্থা কি? চাষের জমিতে জল সরবরাহের ব্যবস্থাকে আমরা বলি সেচ ব্যবস্থা। কিভাবে সেচ ব্যবস্থা ধ্বংস হলো? ধরো, নদী বা বড় বড় জলাধার, তার উপর দিয়ে বা তার পাশ দিয়ে যখন রেলপথ স্থাপন করার পরিকল্পনা করা হলো, তখন সেগুলোতে অকারণ বাঁধ দেওয়া হলো। অকারণ বাঁধ দিয়ে বা অনেক ক্ষেত্রে বড় বড় জলাধার বুঝিয়ে, মাটি ফেলে বুঝিয়ে দিয়ে রেলপথ স্থাপন করা হলো, যেটা কিনা এতদিন ধরে চলে আসা যে প্রচলিত সেচ ব্যবস্থা, তার মানে সেই অঞ্চলের আশেপাশের যে জমিতে ওখান থেকে সেচের জল যেত, সেটা ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, এবং এইভাবে কৃষিতেও বিপর্যয় এলো। প্রথমত সেই ব্যবস্থা ধ্বংস, তারপর প্রচুর কৃষি জমি, মাইলের পর মাইল কৃষি জমির উপর দিয়ে তো রেলপথ পাতা হয়েছিল, ফলত প্রচুর কৃষিতে বিপর্যয় দেখা গেল। তারপরে দেখো, রেল ভাড়ায় বৈষম্য। হ্যাঁ, দেখা গেল, দেখো যেটা আমি তোমাদের বলেছিলাম সুপ্রভাবে, যে পণ্য পরিবহনের সুবিধা ভারতীয় শিল্পপতি বা ভারতীয় ব্যবসায়ীদের, কিন্তু এই সুবিধা কিন্তু সব ক্ষেত্রে সত্যি সত্যি সুবিধা থাকলো না। কেন? রেল ভাড়ায় বৈষম্য। দেখা গেল ইংরেজরা বন্দর থেকে দেশের ভেতরে বা দেশের ভেতর থেকে বিভিন্ন বন্দরের নিকটবর্তী রেল স্টেশনগুলোতে নিজেদের পণ্য পরিবহনের যে মাসুল বা ভাড়া, সেটা রাখছে কম, অনেক কম। হ্যাঁ, অথচ ভারতীয় পণ্য যখন সেই একই জায়গায় যাতায়াত করানো হচ্ছে, পাঠানো হচ্ছে, তখন তাতে অনেক বেশি ভাড়া বা মাসুল নেওয়া হচ্ছে। এই বৈষম্যের মাধ্যমেও কিন্তু ভারতকে তারা শোষণ করতে থাকলো। আর কি? দেখো, আমি লিখেছি উচ্চপদে নিয়োগে বৈষম্য। এই যে আমি সুপ্রভাবে লিখেছিলাম কাজের সুযোগ, সত্যিই কিছু কাজের সুযোগ হয়েছিল এবং কিছু মানুষ কাজ পেয়েও ছিল, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপার আছে। সেটা হচ্ছে একেবারে শ্রমিক, মানে নিম্নপদের শ্রমিক, রেল লাইন পাতা, মাটি খোঁড়া বা এই ধরনের যে নিম্নপদের শ্রমিক পদেই কিন্তু দেখা গেল নিয়োগ করা হচ্ছে ভারতীয়দের। কখনোই কিন্তু উচ্চ পদে, টেকনিক্যাল পোস্টে বলো, বা ধরো তখন তো ভারতে অনেকে শিক্ষিত হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা রয়েছেন, সেরকম কোনো উচ্চ পদে, দায়িত্বপূর্ণ পদে সেখানে কিন্তু ভারতীয়দের নিয়োগ করা হলো না। মানে ভারতীয়দের গোটা ব্যবস্থাটার ভেতরে ঢোকানোর চেষ্টাই করা হলো না। ফলত ভারতীয় শিক্ষিত ও যোগ্য মানুষদের মধ্যে ক্রমাগত ক্ষোভ বাড়তে থাকলো, তারা অপমানিত হতে থাকলেন। এবং শুধু তাই নয়, এই উচ্চপদগুলিতে ভারতীয়রা থাকলে তারা গোটা বিষয়টা যেরকম ভারতের উপকার যাতে হয় সেই দিকে ব্যাপারটাকে পরিচালনা করতে পারতেন, ব্রিটিশরা কিন্তু সেটা করলো না। ঠিক আছে, এই দেখো, এই সবুজ কালিতে ব্র্যাকেট দেওয়াগুলো সুপ্রভাব, লাল কালিতে ব্র্যাকেট দেওয়াগুলো কুপ্রভাব। এই প্রভাবগুলো তোমরা মন দিয়ে পড়বে। এরপর এই চ্যাপ্টারে আমাদের আর যে জিনিসটা জেনে নিতে হবে সেটা রয়েছে, দেখো এই যে লিখেছি আমি, সম্পদের বহির্গমন। সম্পদ মানে কি আমরা জানি, টাকা পয়সা, ধন রত্ন, টাকা কড়ি, হিরে জহরত, সোনা রূপো, সব সম্পদ। বহির্গমন কি? বহি মানে বাইরে, গমন মানে চলে যাওয়া, মানে বাইরে চলে যাওয়া। কোন বাইরে? দেশের বাইরে। ব্রিটিশরা ভারতের সম্পদ এইভাবে দেশের বাইরে চলে যাওয়াটাকেই নিশ্চিত করছিল বছরের পর বছর ধরে।
ব্রিটিশ সরকারের হাত ধরে ভারতের সম্পদের ক্রমাগত বাইরে চলে যাওয়াকে বলা হয় সম্পদের বহির্গমন। এটা তোমাদের 2 নম্বর 4 নম্বর প্রশ্ন আসতে পারে। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেমন নম্বর সেই অনুযায়ী তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। দেখো কোন সময় থেকে শুরু হলো সম্পদের বহির্গমনটা? 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ, তারপর 64-তে বক্সারের যুদ্ধ, 65-তে তারা দেওয়ানি লাভ করলো, মানে কি বাংলার রাজস্ব লাভ করলো। এই বাংলার রাজস্ব লাভ করার পর আস্তে আস্তে তারা গোটা ভারতের দিকে হাত বাড়ালো। তখন হলো কি এই বাংলা বা ভারতের রাজস্বকে ব্যবহার করে তারা ব্যবসা করতে শুরু করলো। নিজেদের দেশের থেকে তখন আর মূলধন আনা বন্ধ করে দিল, যেটা আমি আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। ফলত আমাদের রাজস্বকে ব্যবহার করে, আমাদের দেশের রাজস্বকে ব্যবহার করে ব্যবসা করে যে লাভ হলো, সেই লাভ কোথায় গেল? ব্রিটেনে গেল। তাহলে এটা তো আমাদের সম্পদকে বাইরে পাঠিয়ে দেওয়াই, তাই না? ধরো আমি একটা ব্যবসা খুলেছি, আমি সেখানে 100 টাকা যদি বিনিয়োগ করি, আমার লাভ হলো 150 টাকা, সেটা তো আমিই পাবো। এবার সেই টাকাটা যদি অন্য কেউ নিয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? এখানে ব্যাপারটা তাই দাঁড়ালো, ঠিক আছে? এছাড়া এই 1757 খ্রিস্টাব্দের পর থেকেই বাংলার এবং পরবর্তীকালে গোটা ভারতের ধন রত্ন, টাকা কড়ি, সম্পদ, এমনকি ভালো ভালো ফার্নিচার পর্যন্ত, হ্যাঁ, নির্বিচারে লুট করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছোট বড় সমস্ত কর্মচারী নিজেদের দেশে পাঠাতে শুরু করলো, ঠিক আছে? যেমন তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো 3য় অধ্যায় দস্তকের অপব্যবহার, যেটা দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য, কিন্তু কোম্পানির সমস্ত কর্মচারীরা সেটার অপব্যবহার করে ঘুষ দিয়ে দুর্নীতি করে ভারতের সম্পদকে একেবারে লুট করে নিজেদের দেশে চালান করা শুরু করলো। এছাড়া এক্ষুনি আমরা যেটা পড়লাম রেল ব্যবস্থার মাধ্যমে লুণ্ঠন, যেরকম এই দেখো, যেটা আমরা বলেছি গ্যারান্টি ব্যবস্থা, ওরা বিনিয়োগ করবে, আমাদের দেশের রাজস্ব থেকে 5% লাভ ওদেরকে অকারণ দিয়ে দেওয়া হবে, এটা তো লুট। এবং এই যে বিনা রাজস্বে জমি লিজে দেওয়া 99 বছরের জন্য, সেই জমির তো বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা যেত। এটাও আমাদের সম্পদকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়ার আরেকটা পদ্ধতি, ঠিক আছে? এইভাবে দেখা গেল স্পঞ্জের মতো ভারতের সম্পদকে তারা শোষণ করছে। যেমন এক টুকরো স্পঞ্জ তোমরা যদি জলের উপরে ফেলো, স্পঞ্জটা নিমেষের মধ্যে সেই জলটাকে শোষণ করে ফেলবে। এবার সেই ভেজা স্পঞ্জটা তুমি অন্য কোনো জায়গায় গিয়ে তুমি যেই নিংড়াবে, সেইখানে কিন্তু সেই জলটা থাকবে। এইভাবে হলো কি, এই স্পঞ্জের মতন ভারতের সম্পদকে ওরা আমাদের দেশ থেকে শোষণ করলো এবং গিয়ে ব্রিটেনে সেই স্পঞ্জ নিংড়ে ব্রিটেন ক্রমাগত অর্থনীতি উন্নত করতে থাকলো ভারতের সম্পদকে নিজেদের দেশে নিয়ে গিয়ে। এছাড়া আগের ক্লাসে আমরা যেটা পড়েছি, বিভিন্ন শুল্কনীতির বৈষম্য দ্বারাও কিন্তু শোষণ হতো, যেটা আমরা পড়েছি যে ব্রিটিশ পণ্য আমাদের দেশে এলে তার উপরে শুল্ক খুব কম থাকতো, অথচ আমাদের পণ্য ব্রিটেনে বিক্রি করতে যেতে গেলে সেখানে প্রচুর পরিমাণে শুল্ক দিয়ে আমাদের শিল্পপতিদেরকে শোষণ করা হতো। এইভাবেই তো আমাদের অবশিল্পায়নটা ঘটার একটা কারণ, এটা আমরা তো পড়েছি সেটা। কাজেই এইভাবে ভারতের সম্পদকে ক্রমাগত নিজেদের দেশে নিয়ে যাওয়াকেই আমরা বলবো সম্পদের বহির্গমন। 1780 খ্রিস্টাব্দ নাগাদ একজন ইংরেজ ঐতিহাসিক লিখেছিলেন যে তখন ইংল্যান্ডের বড় বড় শহরের এমন কোনো ধনী ব্যক্তি কোথাও ছিলেন না যাদের বাড়িতে ভারত থেকে আনা দামি হিরে জহরত বা দামি কাঠের আসবাব, হাতির দাঁতের জিনিসপত্র এরকম ছিল না। এই রকম ধনী বাড়ি খুব কম আছে। অর্থাৎ সব দিক থেকে ভারতের সম্পদকে সমস্ত লেভেলের ইংরেজ কর্মচারীরা আমাদের দেশ থেকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার কোনো রকম সুযোগকে ছাড়েনি। একেই বলা হচ্ছে সম্পদের বহির্গমন, ঠিক আছে? তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাক। আজ আমরা যতটুকু পড়লাম তোমাদের বইতে রয়েছে 67 থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 4র্থ অধ্যায় পড়াটা শেষ করলাম।